आपकी আদালতে ইমরান খানের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতিতে ফেল করে গেছেন। ইমরান সাহেব, আপনি যখন হসপিটালের জন্য টাকা চাইতে বেরিয়েছিলেন তখন প্রচুর সাপোর্ট পেয়েছিলেন আপনি। বাচ্চারা, যুবকরা, বয়স্করা, মায়েরা প্রচুর সাপোর্ট করেছিল, হাত ভরে টাকা দিয়েছিল। সেই টাকার ব্যবহার আপনি করেছেন, আপনি হসপিটাল তৈরি করেছেন, খুব ভালো কাজ করেছেন। কিন্তু আপনার ভুল ধারণা হয়েছিল যে এই দেশের জনগণ আপনাকে লিডার বলে মেনে নিয়েছে। আর তারপর যখন আপনি পার্টি তৈরি করলেন তখন সেটা তারিখে ইনসাফের বদলে তারিখে সাব পার্টি হয়ে গেল। দেখুন, ইউনিভার্সিটিতে আমার যে ডিগ্রি ছিল সেটা ছিল পলিটিক্সে। তাই তার মানে আমি কোনো এতটাও বোকাশোকা বা কাঁচা পলিটিশিয়ান ছিলাম না যে যখন আমি না, আপনার যে ডিগ্রি ছিল, আপনি যে পড়াশোনা করেছিলেন সেটা আমি স্টাডি করেছি। আপনি সব থেকে কম নাম্বার পেয়েছিলেন পলিটিক্যাল সায়েন্সে। আমি আপনাকে এটা রিকোয়েস্ট করব যে আপনি আবার এটা নিয়ে রিসার্চ করুন। আর আপনি যখন রিসার্চ করবেন তখন আপনি জানতে পারবেন যে পলিটিক্সের পেপারে আমি বা অক্সফোর্ডের মধ্যে, আপনি এটা মনে রাখবেন যে অক্সফোর্ডের মধ্যে সমস্ত মেধাবী সুশিক্ষিত স্টুডেন্টরা যেত, সেখানে আমি টপ সেকেন্ড পেয়েছিলাম পলিটিক্সে। ইকোনমিক্সে আমি থার্ড হয়েছিলাম, আর ইকোনমিক্সে দুর্বল। দেখুন, তা আমি পাকিস্তানের পলিটিক্যাল সিচুয়েশন জানতাম যে যখন একটা মানুষ অ্যান্টি স্টেটাসকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট করতে এসেছে তখন কি সে এই যে এত পুরনো সব রাজনৈতিক নেতারা বসেছিল, ঠিক আছে, তারা কি আমাকে একেবারেই রাজনীতির গদিতে বসিয়ে দিতেন? হ্যাঁ, বলুন। আর আপনি কি একটা পলিটিক্যাল অর্গানাইজেশন ছাড়া রাজনীতির গদিতে বসতে পারতেন? একটা নতুন পার্টি এসে এভাবে সুইপ করতে পারবে? তাই আমার কখনো কোনো ভুল ধারণা হয়নি। ইমরান সাহেব, এত খারাপ অবস্থা যে আপনি 9টা সিটে ইলেকশন লড়েছেন আর 7টা সিট আপনার জমানত জব্দ হয়েছে। আপনি এখন অবাক হবেন যে ইলেকশনের 1 সপ্তাহ আগে আমার স্টেটমেন্ট ছিল যে আমরা ম্যাক্সিমাম 3টে সিট পাবো আর মিনিমাম 0 পাবো। এটা ছিল আমার নিজস্ব স্টেটমেন্ট। যদিও এটা আমার এটা বলা উচিত হয়নি, কারণ এতে আমাদের পার্টি ডিমোরালাইজ হয়ে গেছে। কিন্তু আমি আমার পার্টিকে বলতে চাইছিলাম যে ঠিক এই কারণেই আপনার পার্টি আজ ডুবে গেছে। এই কারণে ডুবেনি, কারণ আমি আমার ক্যাম্পেইন করছিলাম। আমি সেই সময় পাবলিকে ছিলাম। আমি জানতাম যে পলিটিক্যাল অর্গানাইজেশন ছাড়া আপনি ভোট পাবেন না। আপনার যদি ভোট ব্যাংক থাকেও সেটা আপনি জড়ো করতে পারবেন না। দ্বিতীয় জিনিসটা হলো যে আজ পর্যন্ত এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত পাকিস্তানে কেউই ইলেকশন জিততে পারেনি। যখন এই এস্টাবলিশমেন্ট একটি পার্টির সঙ্গে এসে দাঁড়ায়, আজ পর্যন্ত আমাদের তারিখে কেউ। সেই সময় আমি মেনে নিলাম আপনার পার্টি নতুন ছিল, আপনি যত সিট ধরেছেন তার সবকটাই হেরে গেছেন। কিন্তু 2001-এ যখন ইলেকশন হলো তখন আপনার পার্টি 0.8% ভোট পেয়েছিলেন। একদম ঠিক কথা। হ্যাঁ, আমি মনে করি যে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তার কারণ হলো এটা দেখুন যে আমাদের দ্বিতীয় ইলেকশনে আমরা জেনারেল মুশারফকে ওনার 3 বছরের মধ্যে 2.5 বছর আমরা তাকে সাপোর্ট করেছি। আমরা বুঝলাম যে জেনারেল মুশারফ যে 7 পয়েন্ট তার এজেন্ডা দিয়েছিল সেটা আমাদের এজেন্ডা ছিল, তাই আমরা তাকে সাপোর্ট করেছি। আর যখন শেষে আমরা জানতে পারলাম যে জেনারেল মুশারফও সেই স্ট্যাটাসকে বহাল করেছেন যার বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, তাই আমাদের পথ আলাদা হয়ে গেল। কিন্তু যখন পথ আলাদা হলো তখন ইলেকশনের 3 মাস আগে আমাদের পথ যখন আলাদা হলো তখন আমাদের না প্রো মুশারফ পার্টি ছিল না অপোজিশন পার্টি ছিল। আর তারপর এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে 3 মাস আগে জানলাম, ইলেকশনের মাত্র 3 মাস আগে। তা আমরা তো তারপর সার্ভাইভালের জন্য আমরা যুদ্ধ করেছি। মনে রাখবেন যে পাঞ্জাবের সবচেয়ে বড় পার্টি PMLN আর পাকিস্তানের সবচেয়ে বড় পার্টি ছিল, যার 2/3 মেজরিটি ছিল পার্লামেন্টে, ঠিক আছে। তো আগে তারা মাত্র 13টা, কারণ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তারা এসে দাঁড়ালো বলে তখন এস্টাবলিশমেন্ট তাদের ওয়াইপ আউট করে দিল। তো আমরা তো নতুন পার্টি করারই ছিল। তো আপনি যখন এতগুলো সুযোগ পেলেন, জিয়াউল হক সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের, তিনি আপনাকে অফার দিয়েছিলেন। হ্যাঁ, উনি আমার 1988-তে আমাকে মিনিস্টারশিপের অফার দিয়েছিলেন। যদি রাজনীতি করারই ছিল তাহলে সেই সময় মিনিস্টার হতে আমাকে জেনারেল মুশারফ প্রাইম মিনিস্টারশিপে অফার দিয়েছিলেন। নিজে ইন্টারভিউতে বলেছেন যে ইমরান আমার প্রাইম মিনিস্টারের নমিনি ছিল যদি আমাকে জয়েন করতো। তো দেখুন, আপনি ফেল্ড পলিটিশিয়ানের কথা বলছেন। বিজয়ী পলিটিশিয়ান আর ফেল্ড পলিটিশিয়ানের মধ্যে কি পার্থক্য? যে সে তার অস্তিত্ব বিক্রি করে দেবে, নিজের মানসিকতা থেকে সরে যাবে। পাওয়ার পলিটিক্স করলে তো সেটা খুব সহজে বিজয়ী হওয়া যায়। আজ আমি পাকিস্তানের ওয়াজির আজম হতাম,
আমার ম্যানিফেস্টো বা যদি মানবিকতা না ধরুন থাকলে আমি প্রাইম মিনিস্টার না, আজ বা আপনার ওয়াজির আজম হয়ে আপনার কি যেতাম। মনে হয় মুশারফ সাহেবের সাথে দাঁড়ানোটা আপনার ভুল ছিল? অবশ্যই এই কারণে ভুল ছিল যে আমি এটা বুঝেছিলাম যে জেনারেল মুশারফ দেশের একটা পরিবর্তন চান, যেটা আমি চাইতাম। কিন্তু যখন চোখে পড়ল যে সেও সেই স্ট্যাটাস কুয়ো আর সেই পলিটিক্স করছেন যেটা আগে চলছিল, তো এই কারণে ভুল মনে করি। কারণ আমরা যদি আগে থেকেই অপোজিশনে চলে যেতাম তাহলে আমাদের ভালো প্রস্তুতি হতো ইলেকশন আসা পর্যন্ত আর কি। আপনার কি এটা মনে হয় না যে আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষদের পলিটিক্সে কোনো কাজ নেই? আমি এটা একদমই মনে করি না যে আমরা পাকিস্তানে আমার যে রোল মডেল আছে তিনি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি একজন প্রিন্সিপালড মানুষ ছিলেন, যেটা গোটা পাকিস্তান এখনো মনে করে যে পাকিস্তানের একজনই লিডার এসেছেন যার কনসেনসাস আছে পাকিস্তানে। সেটা একটা প্রিন্সিপাল, একটা দেখার নজর, একজন সেলফলেস পলিটিশিয়ান ছিলেন। আর উনি হলেন আমাদের আইডিয়াল। মোহাম্মদ আলী জিন্নাহ পলিটিক্স 1910-এ শুরু করেছিলেন আর 47-এ বিজয়ী হয়েছেন। তা দেখুন, যখন আপনি এটা দেখার ভঙ্গি আর এক স্বপ্নকে আপনি চেজ করেন, তখন আপনি নিজেকে নিজে টাইম ফ্রেম দেন না। আমি এটা বলছি না যে আমি দুটো ইলেকশনে বিজয়ী হইনি তো আমি ফেল হয়ে গেছি। আপনি আপনার দেখার ভঙ্গিটা হয়তো সারা জীবনে কাজে লাগাবেন ওখানে বিজয়ী হওয়ার জন্য। জনগণকে জিজ্ঞেস করি যদি ওনাদের কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে। যে সময় আপনি পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিলেন সেই সময় আপনি এমন কি ভাবতেন, এরকম যেমন ভারতের সঙ্গে ম্যাচ হতো তখন কি মনোভাব নিয়ে ম্যাচ খেলতেন, আর কোনো টিম হলে কোন মনোভাব নিয়ে খেলতেন? দেখুন, ভারতের বিরুদ্ধে তো আমি সম্পূর্ণ জোর দিয়ে খেলতাম আর সম্পূর্ণ চেষ্টা করতাম যে আপনাদের টিমকে হারিয়ে দিয়ে আর কি, এটাই ভাবতাম। কিন্তু আপনি এটা সবসময় মনে রাখবেন যে কখনো এটা কোনো শত্রুতা ছিল না, এটা ছিল একটা হেলদি কম্পিটিশন, একটা প্রতিযোগিতা থাকতো। কারণ এই ম্যাচগুলোতে পাবলিকের এত ইন্টারেস্ট থাকতো, এই ম্যাচ নিয়ে আমরা জানতাম যে গোটা হিন্দুস্তান নিজের টিমের সঙ্গে দাঁড়িয়ে থাকতো আর আমাদের গোটা দেশ আমাদের টিমের সাথে, সেক্ষেত্রে পুরো জোর লাগাতে হতো। কিন্তু ভারতের বিরুদ্ধে যখন খেলতেন তখন প্রচুর ভয়ও থাকতো, যদি হেরে দেশে ফেরেন তাহলে পাবলিক খুব মারবে। আমি কখনো ভুলতে পারি না যে আমি যখন এখানে প্রথম ট্যুরে এলাম আর আমাদের টিম এখানে হেরে গেল, তা আমার মনে আছে যে আমরা যখন হারলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সেই ফ্লাইটে পাকিস্তানে ফিরবো যখন গোটা দেশ ঘুমিয়ে থাকবে। তখন আমরা বেছে নিয়েছিলাম ভোর 4টের সময় একটা ফ্লাইট ছিল, সেটা বেছে নিয়ে আমরা দিল্লি থেকে উঠেছিলাম আর সোজা পৌঁছে গেছিলাম। তখন এয়ারপোর্টে কেউ ছিল না, শুধুমাত্র কাস্টম অফিসিয়ালরা ছিল আর ইমিগ্রেশন অফিসিয়ালস। আপনারা বিশ্বাস করুন যে সেই কাস্টম অফিসাররা আমাদের 2 ঘন্টা এয়ারপোর্ট আটকে ছিল আর আমাদের একটি জিনিস কনফিসকেট করেছিল যেগুলো ভারত থেকে এসেছিল, আমাদের রেকর্ডস বা প্রেজেন্টস পেয়েছিলাম, সব কিছু নিয়েছিল আর 2 ঘন্টা সেখানে রেখেছিল। তারপর আমরা যখন বেরোলাম তখন অল্প কিছু লোকজন জেগেছিল, তখন আমরা চুপি চুপি নিজেদের বাড়ি পৌঁছলাম। আর তারপর আমার মনে আছে যে আমরা যখন ভারত থেকে জিতে গেলাম সেই 8 বছর পর যে সেখানে সিরিজে, তখন সেই এয়ারপোর্টে আমরা পৌঁছলাম, সেখানে 1.5 লক্ষ মানুষ এসেছিল এয়ারপোর্টে রিসিভ করতে। 5 মাইল পর্যন্ত লোকজন দাঁড়িয়েছিল রিসিভ করার জন্য আর সেই কাস্টম অফিসিয়ালরাই আমাদের কাঁধে তুলে নিয়ে গেছিল। তা এই হার জিতের এটা এমনিতে আপনাকে এটা অনেক বেশি কিছু শেখায়। আপনি দুটো জিনিস, এই যখন জিতে যান তখন অবশ্যই আপনি আকাশের কাছাকাছি চলে যান না, আর যখন হেরে যান তখন আপনি মনে করেন হ্যাঁ এটা খারাপ সময় কিন্তু ভালো সময় আসবে। আপনার যে পলিটিক্যাল পার্টি আছে তেহরিকে ইনসাফ, যদি তেমনভাবে সেই ডেমোক্রেসি আসে পাকিস্তানে আর আপনি আপনার পার্টি পাওয়ারে আসে, তাহলে আপনি এমন কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবেন যার ফলে কাশ্মীরে যে সমস্যাটা রয়েছে সেটা সর্ট আউট হয়ে যায়। আমার মত হলো যে এটা দুটো দেশেরই জনগণ আজ প্রস্তুত আছে একটা সলিউশনের জন্য। এটা না করে যে এই ডিসপিউট কি পুশিং ইট আন্ডার দ্য কার্পেট, এটা নিজেই ঠিক হয়ে যাবে, সেটা ঠিক হয় না। হার্ড লাইনার্স আপনাদের দিকেও বসে আছে, আমাদের দিকেও বসে আছে, তারা এই ডিসপিউট থেকে লাভবান হয়। এদিকে আবার হিংসায় খুব বেশি ভোট পাওয়া সহজ হয়ে যায়, ভালোবাসাতে ভোট পাওয়া কঠিন হয়। তাই যারা ভায়োলেন্স ছড়ায় তারা লাভবান হয় একটা ডিসপিউটের। আর যে কোনো এটা আবার সেই সিচুয়েশন চলে আসে যেমন এই সবে মাত্র এসেছিল যে দুটো নিউক্লিয়ার আর্মড দেশের সেনাবাহিনী বর্ডারে বসে আছে একে অপরের দিকে বন্দুক তাক করে, আর আমরা সবাই অসহায়ভাবে এই পরিস্থিতির শিকার হয়ে আছে আর কি। তা আমি মনে করি আমাদের এই ডিসপিউটের সমাধান করতেই হবে। এর সমাধান করেছিল কিন্তু ক্রিকেট, যাকে বলা হয় ক্রিকেট ডিপ্লোমেসি। যখন দুটো দেশ ক্রিকেট খেললো তখন দুটো দেশ কতটা কাছে এলো। আমি ওই সিরিজে যা দেখেছি, আমি এটা মনে করি না যে আমি আমার জীবনে বুঝিনি এটা দেখব।
মানে হলো পাকিস্তান হেরে যায়, পাকিস্তানের গ্রাউন্ডের ওপর হিন্দুস্তানের স্পেকটেটর হিন্দুস্তানের পতাকা ধরে ফিরছে, আর পাকিস্তান ক্রাউড তাদের চিয়ার করছে। আর আমাদের আর তারপর এখান থেকে আপনাদের যে প্রতিনিধিরা গেলেন, ওনাদের মানুষ যেভাবে লাহোরে, বিশেষ করে হিন্দুস্তানের বড় রেসপেক্টেড লোকেরা এলো, তাদের মানুষ ফ্রিতে খাবার খাইয়েছে, তাদের কাছ থেকে টাকা নিত না, রেস্টুরেন্টের লোকজন তাদের থেকে, মানে হলো এটা একটা পাবলিকের একটা ডিজায়ার ছিল, একটা ইচ্ছে যে এই দুটো দেশ এক হোক আর এই ঝগড়া শেষ হয়ে যাক, আন্তরিক ইচ্ছে। শুধু আমাদের একটা আফসোস অবশ্যই রয়েছে, আমাদের যে ক্রিকেটাররা ছিল তারা এত বেশি হসপিটালিটি দেখিয়েছে হিন্দুস্তান টিমকে, যে আরাম করে এত বাজেভাবে হেরে গেছে, তার জন্য খুব আফসোস হয়। কিন্তু এটা অবশ্যই বলবো, একটা অদ্ভুত সিনারিও আমি দেখেছি, আর এমন মনে হয়েছিল যে মানুষ এখন একটু বদল চায়, পাবলিক একটা পরিবর্তন চায় লিডারশিপের উপর, এটা যে তারা কিভাবে এই ব্যাপারটা সমাধান করবে।